বিএম আয়ুর্বেদ অ্যান্ড মার্কেটিংয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অনেক 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 শুভেচ্ছা, শুভনন্দন, গুড মর্নিং, সুপ্রভাত। তো এর আগের দিনের আমাদের আলোচনা ছিল গ্যাস সম্বন্ধে, বায়ুর সম্বন্ধে। আজকের আমরা আলোচনা করব পিত্তের সমস্যা হলে আমাদের কি কি সমস্যা হয়, তার সঙ্গে যদি পারি কফের আলোচনাটাও শেষ করে রাখব। তো যারা ধারাবাহিকভাবে দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমি আপনাদের সঙ্গে সরাসরি ফোনে যোগাযোগ রাখার চেষ্টা করব। আমার ফোন নাম্বার অনেক সময়ই দেওয়া থাকে ভিডিওতে, না হলে সরাসরি কমেন্টের মাধ্যমে আপনারা ফোন নাম্বারও চেয়ে নিতে পারেন। তো আয়ুর্বেদের সিদ্ধান্ত ছিল বায়ু প্রধানের জন্য কি, যে বায়ুর স্বভাব দেহের যে কোনো স্থানের সঙ্গে একাত্ম হয়ে নিজের লক্ষণকে প্রকাশ করে এবং এটা নিশ্চিত করে যে এটা বায়ুর থেকে রোগটা হচ্ছে, না পিত্তের থেকে হচ্ছে, না কফের থেকে হচ্ছে। তো পিত্তের যে সরাসরি রোগগুলো আমাদের যেভাবে আক্রমণ করে, পিত্তের টাইপটা কীরকম হয় এই সম্বন্ধে একটু জেনে নিই। পিত্ত যদি হয় আমাদের শরীরে প্রথম ওষ মানে আমাদের শরীরে অনেক সময় কি হবে, তাপ না লাগিয়েও মনে হবে কি ভিতরে কেমন যেন একটা তাপ ভাব আছে, শরীরে একটা কেমন কেমন ভাব থাকবে, মানে তাপ লাগার মতো। এখানে কিন্তু অরিজিনালি কোনো তাপ দেওয়া হবে না, কিন্তু শরীরের ভেতর থেকে একটা তাপ অনুভব হবে। দুইয়ে থাকছে প্লোষ। আমাদের এই শরীরটার ভিতরে বা বাইরে যে কোনো জায়গায় বিশেষ কিছু জায়গায় দেখবেন যে একটা জ্বালা পোড়া মাঝে মধ্যেই মনে হচ্ছে, এটা কিন্তু আমাদের পিত্তের সমস্যা থেকে হয়। দাহ রোগটা কি, মাথায় বা আপনার প্রস্রাবে বা পায়খানায় কিংবা আপনার চোখে মুখে যদি আপনি পানির ঝাপটা মানে জলের ঝাপটা দেন তাহলে দেখবেন একটা শান্তি আসে, আর না হলে দেখবেন যে আপনার মাথায় একটা জ্বালা ভাব, পেচ্ছাপ করলে আপনার পেচ্ছাপের সঙ্গে একটু হালকা জ্বালা পোড়ার অনুভব, পায়খানা করতে যাচ্ছেন মলদ্বারে দেখবেন অনেকটা জ্বালা পোড়ার অনুভব হবে। এই ধরনের হচ্ছে আমাদের পিত্তের। আর সেই সঙ্গে আমাদের চোখে মুখে জল দিয়ে ওই যেখানে জ্বালা পোড়া ওইখানে একটু জলের ঝাপটা দিলে শান্তি আসবে। দোপথু রোগ কিন্তু নাক আর মুখ দুইটা দিয়ে গরম বাতাস মানে সব সময় বেরোবে, আর বুকে আর পেটের মধ্যে কেমন একটা ধকধক মানে আমাদের দৌড়ানোর পর যেরকম অনুভূতি হয় এই অনুভূতিটা আসবে, নাকে মুখ দিয়ে গরম বাতাস বেরোতে থাকবে। এই কিন্তু হচ্ছে দোপথু। অম্লদ্গার বলতে নাকে মুখে নয়, এটা হচ্ছে টক একটা ঢেকুর আসবে আপনার গলার মধ্যে টক ঢেকুর এসে মুখে দেখবেন একটু তিতা জলও আটকায় আছে, এই হচ্ছে অম্লদ্গার। বিদাহ হবে মানে শরীরের স্থানে স্থানে জ্বালাবোধ। অন্তর্দাহ, আপনার ভিতর থেকে এই জ্বালাবোধটা আপনি বুঝতে পারবেন। উষ্মার আধিক্য মানে শরীরে গরম ভাব বা গরমটা খুব বেশি। অতিস্বেদ মানে আপনার খুব ঘাম হবে রাত্রে, আর মাঝে মধ্যেই ভোর রাত্রে কিন্তু এই ঘামটা বেশি হবে, মানে মাথা দিয়ে শরীর দিয়ে কেমন একটা ঘাম মানে অস্বস্তিকর ভাবটা থাকবে। এটা হচ্ছে পিত্তের থেকে হয়। পিত্তের যদি সমস্যা থাকে আপনার বগলে অথবা যেই সব জায়গা আমরা ঢেকে রাখি এই সব জায়গায় দেখবেন ঘামের একটা বিশ্রী গন্ধটা কিন্তু খুব বিশ্রী হবে। আপনার গায়ে বা যে কোনো জায়গায় যদি কোনো ফাটা হয়, ফাটা দিয়ে দেখবেন রক্ত ঝরতে থাকবে, এটা কিন্তু পিত্তের সমস্যা থেকে হয়। থুমক বলতে নাক থেকে ধুয়ো বেরোনো ভাব, মানে আপনার নাকের ভিতর দিয়ে ধোঁয়া বলতে কুয়াশা টাইপ, এটা কিন্তু থুমক। শোণিতক্লেদটা কোনো স্থানে আপনার ফাইটা গেলে রক্তের নিঃসরণের সময় দেখবেন একটা পুজ জাতীয় বেরোচ্ছে রক্তের সঙ্গে, এটা হচ্ছে শোণিতক্লেদ। মাংসক্লেদ, যখনই কোনো জায়গায় ঘা বা ক্ষত হবে এমনি দেখবেন যে মাটি চটকাইলে যেরকম একটা কাদা ভাব আসে এই ভাবটা চলে আসবে। ত্বকদাহ বলতে আপনার গায়ে জ্বালার কথা বলা হয়েছে, সারা শরীরেই জ্বালা পোড়া করবে। মাংসদাহ, এটা কিন্তু আপনার শরীরের মাংসের ভিতরে জ্বালাটা বোধ করতে পারবেন। ত্বকদাহের এবং মাংসদাহের বিবরণের মধ্যে আপনার গা ফাটা, গোড়ালি ফাটা এবং ওখান থেকে রক্ত ঝরা, এগুলা কিন্তু ত্বকদাহের বিবরণ। রক্তকোট হচ্ছে আপনার সারা শরীরে দেখবেন যে বলতা হুল ফুটালে যেরকম লাল হয় এরকম লাল চাকা একটা ভাব আসবে। বিস্ফোট মানে হচ্ছে আপনার শরীরে যে কোনো জায়গায় ফোড়া হবে, ফোড়ার ভিতর থেকে তো পোজ বের হয়।
রক্তপিত্ত, রক্তপিত্ত হচ্ছে রক্তের পিত্ত বমি। এই রক্তের পিত্ত বমিটা কিন্তু স্বাদে খুব তিক্ত হয়। রক্তমণ্ডল, রক্তমণ্ডলটা কি, গায়ে আপনার দেখবেন লাল চাকা চাকা হয়ে জায়গায় জায়গায় ফুলে যায়, এটা কিন্তু আমাদের পিত্তের সমস্যা থেকে হয়ে থাকে। হরিতাতক, হরিতাতক বলতে আপনার গায়ের রঙটা একটু হলুদ হলুদ, আবার কখনো দেখবেন লালচে, আবার কোনো কোনো সময় দেখবেন অনেক সময় নীলও হয়ে থাকে, এটা হচ্ছে হরিতাতক। হরিদ্রাতক, হরিদ্রাতক হচ্ছে একেবারে আপনার মানে গায়ের জায়গায় জায়গায় যদি হলুদ রং হয়ে যায়। নীলিকা, নীলিকা হচ্ছে জরুল বা যৌতুকের মতো একটা রং। ব্যঙ্গতিল কালক, এর মানে হচ্ছে আপনার মুখে তিলের দাগ, ম্যাচেতা, এইসবকে বোঝাবে। এগুলোও কিন্তু পিত্তের থেকে আসে। কক্ষা, বাহুর পাশে, বগলে, কাঁধে কালো ছোট ছোট ফুরার মতো, এগুলো হবে কিন্তু যাবে কিন্তু অনেক দিন পর, হয়ে ওই 2-1 দিনে যাবে এটা না, এটা মোটামুটি 7-8-10 দিন থেকে যায়। কামলা মানে আমরা যেটাকে জন্ডিস বা নেওয়া রোগ বলে থাকি, এটা কিন্তু পিত্তের থেকে। পুতিমুখতা, এর মানে হচ্ছে আপনার মুখ থেকে পায়খানা করা একটা গন্ধের মতো বের হবে, মাঝে মধ্যে এই গন্ধটা আপনি নিজে অনুভব করতে পারবেন, এমনকি কারোর সামনে কথা বললে সেই লোকও বুঝতে পারবে। এরপর আসে কি, পিত্তের সমস্যা থেকে অতৃপ্তি ভাব আমাদের শরীরে চলে আসে। অতৃপ্তি বলতে আপনার যাই খান না কেন মুখের মধ্যে রুচি কিন্তু কোনোভাবেই ফিরবে না, আর যতই আপনি খান আপনার মানে খিদের ভাবটা পেটের মধ্যে থেকেই যাবে, এই হচ্ছে অতৃপ্তি। তিক্তাস্যতা, এর মানে হচ্ছে আপনার মুখ থেকে তিতা তিতা একটা ভাব সবসময় থাকবে। তৃষ্ণাধিক্য, বেশি তৃষ্ণা বা তৃষ্ণা পাওয়া, মানে সবসময় জলের পিপাসাটা লেগেই থাকবে। মুখপাক, মুখের ভিতরে আপনার গাল, ঠোঁট, এইসব দেখবেন একটা ভিজা ভিজা ভাব আছে। গলপাক, আপনার গলার ভিতরে দেখবেন ঘায়ের মতো কিছু সৃষ্টি হবে। অক্ষিপাক, অক্ষিপাক বলতে আপনার চোখ ওঠাকে বোঝাবে, চোখের পাতার ভিতরে কোনায় দেখবেন পুজ হবে, আবার মাঝে মধ্যে দেখবেন যে চোখের কোনায় পুজটা জমে আছে, এই হচ্ছে পিচুরি পড়া। গোদপাক, গোদপাক মানে হচ্ছে আপনার মলদ্বারের ধারটা, মানে মলদ্বারের সাইডগুলো দেখবেন কীরকম একটা ভেজা ভেজা ভাব থাকবে। মেট্রোপাক, মেট্রোপাক হচ্ছে আপনার যে লিঙ্গ আছে তার গলায় দেখবেন যে এক ধরনের সাদা ময়লা জমে, এই ময়লার পরিণতিতে অনেক সময় কি হয়, আপনার মলদ্বারটা মানে ফুলে যাবে, আবার কোনো কোনো সময় পেকেও কিন্তু যায়, তো এটাকে বলা হচ্ছে মেট্রোপাক, যা আমাদের পিত্তের সমস্যা থেকে হয়ে থাকে। জীবাদান, এই জীবাদান হচ্ছে একটি চরকীয় ভাষা, অর্থাৎ ঊর্ধ্বগত কিংবা অধোগত রক্তক্ষয়, এটা আপনার পায়খানা করার সময়ও হতে পারে, আবার আপনার মুখ দিয়েও এই রক্তটা মাঝে মধ্যেই আসতে পারে, নাক দিয়েও আসতে পারে, এটা হচ্ছে আপনার জীবাদান। তম প্রবেশক, অর্থাৎ মাথা ঘুরে পড়ে গিয়ে চোখ মুখ অন্ধকার হয়ে যাবে, কিংবা কেমন যেন একটা শরীরে মানে অস্বস্তি ভাব চলে আসবে, আপনি মাথা ঘুরে অটোমেটিক পড়ে যাবেন, এটা হচ্ছে তম প্রবেশক। অম্লাস্বাদ, অম্লাস্বাদ বলতে অল্প কিছু খেলেই মুখের মধ্যে দেখবেন একটা টক টক ভাব চলে আসবে, আর খাওয়ার ইচ্ছে থাকবে না। হরিদ্রাবর্জ্য, এটা কোনো কোনো দিন দেখবেন হলুদ রঙের পায়খানা হয়, আবার পিত্ত প্রাধান্যে এরকম অনেক রোগ কিন্তু আসতে পারে। তো এইভাবেই আমাদের যে এইখানে রোগের আলোচনাগুলো হলো, তো এখান থেকে সংস্কৃত ভাষায় পিত্তের সম্বন্ধে বলা হয়েছে, পিত্তস্য আত্মস্বরূপং কর্মশ্চ বিকারং অধ্যবসন্তি, অর্থাৎ পিত্তের মোটামুটি কয়েকটা নাম জানা মানে জেনে তার লক্ষণগুলো নির্দেশ করে আমাদের কিন্তু রোগকে নির্ণয় করতে হবে। পিত্ত তার স্বভাব এবং ধর্ম থেকেই রোগের পিত্তের প্রাধান্য আছে কি না এটা কিন্তু আমাদের জানতে হবে। তার মানে শরীরে মোটামুটি জ্বালা পোড়ার ভাব থেকে শুরু করে নাকে মুখে ধোঁয়া ওঠা, এর সঙ্গে আমাদের কোথাও পেকে গেলে সেই পাকার থেকে পুজ বেরোনো, এই ধরনের টাইপগুলো পিত্তের থাকে। আর স্লেমা, স্লেমা বলতে আমাদের কফের প্রধান সাইটগুলো কী কী থাকে এই বিষয়ে একটু শর্টে জেনে নিই। এই স্লেমার কিন্তু আত্মকর্ম প্রকাশের 2টা জায়গা থাকে। স্লেমা বলতে মানে স্লেমাটা হচ্ছে 2 রকমভাবে আমাদের মধ্যে বাস করে। একটা হচ্ছে আত্মকর্ম, যেরকম আমাদের পেটের ভিতরে আমাশয় স্থানে এইখানে কিন্তু স্লেমার প্রকোপ থাকে, আর আরেকটা হচ্ছে
মানে বাইরের দিকে দেখার জন্য গৌণ ক্ষেত্র। এই ক্ষেত্রে কিন্তু আমাদের মস্তক, বক্ষ এই জায়গাগুলোকেই স্লেমা মানে অধিকার গ্রহণ করে থাকে। এই গৌণ স্থানগুলি হচ্ছে স্লেমার বিকৃতি স্থান। বিকৃতি মানে বাইরে বেরোনো, আর আমাশয় এটা হচ্ছে মানে আত্মকর্ম, মানে নিজের ভিতরে থাকার মতো একটা স্থান। আচ্ছা, জায়গাটা আমি বুঝাতে পারলাম না, এরপরে এই জায়গাটা একটু ভালো করে পড়ে আপনাদের বুঝিয়ে দেব। আচ্ছা, প্রকৃতির আগন্তুক কারণগুলি প্রকৃত স্লেমার সহযোগ বর্ধিত হয়, কিন্তু সংখ্যা প্রচুর হলে শৈত, গৌরব, মাধুর্য, সুপ্তি, ক্লোম এবং যে স্লেমার নিজস্ব স্বভাব তার থেকেই যাবে। আর স্লেমা হলে স্লেমার নিজস্ব আত্মকর্ম স্বভাবের প্রকাশ প্রত্যেকটাতেই থাকবে। বন্ধুরা, জায়গাটা একটু কঠিন বলে মনে হচ্ছে, তাই এই জায়গাটার বিশ্লেষণটা আমি পরে আপনাদের দিয়ে দিব একটা এক্সট্রা ভিডিও করে। তো আমরা জেনে নিই স্লেমার থেকে আমাদের কি কি সমস্যাগুলো মেন আসে, স্লেমার মূল রূপগুলো কি কি। নাম্বার 1, তৃপ্তি। স্লেমা যদি থাকে আমাদের খেলেও মনে হবে যে খিদে নেই, আর না খেলেও মনে হবে যে খিদে নেই। এই অবস্থাটা কিন্তু শিশু, বৃদ্ধ, বালক সকলের ক্ষেত্রেই আসবে। তন্দ্রা। তন্দ্রা হচ্ছে আপনার ঘুমের একটা ভাব, শরীরটা কেমন মানে ঘুমের মতো ঢুলুঢুলু ভাব থাকবে, কিন্তু আপনি বিছানায় গেলে আপনার ঘুমটা কোনোভাবেই আসবে না। এই হচ্ছে তন্দ্রা। নিদ্রা বা নিদ্রাধিক্য। অনিদ্রা এটা যেমন বায়ু বিকারের লক্ষণ, মানে আমাদের ঘুম কম আসা কিন্তু বায়ু বিকারের থেকে হয়, সেরকমই আপনার ঘুম বেশি হয়ে যাবে, এটা হচ্ছে আপনার কফের লক্ষণ, স্লেমার লক্ষণ। আপনি যতই ঘুমান মনে হবে ঘুম কমপ্লিট হয়নি, আরও শরীর বিছানায় পড়ে থাকবে, এরকমটাও হতে পারে। স্থৈমিত্ব, সর্বদাই মানে সবসময় আপনার জড়তা, কেমন একটা আর্দ্রতা ভাব। কখনো কখনো দেখবেন শরীরটা সত্যি আপনি শরীর নিয়ে চলতে পারছেন না, শরীর এতটাই ভারী হয়ে গেছে। গাত্র গৌরব, এর মানে হচ্ছে আপনার শরীরের হাত পা দেখবেন একটা ভারী ভাব, তুলতে কেমন কষ্ট হবে। আলস্য মানে কুড়েমি বা জড়তা, এই কুইরামি ভাবটা আমাদের এই কফের থেকে আসে। মুখ মাধুর্য। মুখ মাধুর্য বলতে তিক্তাস্বতা, যেমন মুখের মধ্যে একটা তিতা ভাব ছিল, মুখ মাধুর্য বলতে এইখানে আপনার কফের থেকে হয় কি মুখে একটা মিষ্টি স্বাদ সবসময় থেকে যায়, কেমন যেন কফগুলো মুখে এসে মিষ্টি ভাব হয়ে থাকে। মুখস্রাব, যা কিছু খাবেন তাতে লালা থাকে, আর না খেলেও মুখের মধ্যে মানে লালা কফ জাতীয় একটা কিছু থেকেই যায়। উদ্গার। উদ্গার হচ্ছে ঢেকুর আপনার থাকবে সবসময়, তার সঙ্গে দেখবেন মিষ্টি একটা রস সবসময় আছে। শ্লেষমঙ্গরীয়, এটা হচ্ছে কাশি থাকবে না, কিন্তু গলা খাকানি দিতে ইচ্ছে করবে, সেই সঙ্গে গলা মানে খাক করলে কিছু একটা মানে কফের মতো মুখের মধ্যে উঠে আসবে। মলাধিক্য, পায়খানা বা মলটা শুকনা কোনোভাবেই হবে না, পায়খানাটা একটা ভিজা আর ভারী হবে। কণ্ঠের লিপ্ততা, মানে গলায় কফ জড়ানোর ফলে আপনার গলার আওয়াজটা কোনোভাবে ক্লিয়ার হবে না। বলাস। বলাস এই শব্দটা কিন্তু ব্যবহার হয়েছে অথর্ববেদে, আর চিকিৎসার ক্ষেত্রে কিন্তু এর একটা নিদান আছে। এই বলাস শব্দের সঙ্গে আপনি ক যুক্ত করে হয় বলাশক, এই বলাশক শব্দটি সুশ্রুতে ব্যবহৃত হয়েছিল। এই দুইটার মধ্যে দুইটা পৃথক রোগ বোঝাবে, বলাস আর বলাশক। তো এখানে বলাস বলতে আপনার গলায়, অর্থাৎ আপনার গলার মধ্যে গোল ছোট এক ধরনের মানে পুঁতির মালার মতো তৈরি হবে গলার মধ্যে, এটা হচ্ছে বলাস। আর বলাশক বলতে এটা হচ্ছে একটা মানে হিন্দি ভাষায় মতিয়াবিন্দ, অর্থাৎ সাদা ঝকঝকে চোখের মধ্যে একটা উজ্জ্বল, চোখের ঠিক মাঝখানে উজ্জ্বল এই বিন্দুটা দেখতে পাওয়া যাবে, আর এই বিন্দুটা ধীরে বড় হয়ে আপনার চোখের মণিটাকে সম্পূর্ণ ঢেকেও দিতে পারে। এই হচ্ছে বলাশক। এই বলাস আর বলাশকটা নিয়েও একটু পরে আলোচনা করে নিব আলাদা করে। তো এখানে এরপরের মেন সমস্যাগুলো আমরা শুনে নিই। হৃদয় লিপ্ততা। হৃদয় লিপ্ততা বলতে আপনার সারা বুকের মধ্যে দেখবেন যে শিরা, ধমনী বা বক্ষগহ্বরের মধ্যে মানে কফ দিয়ে যেমন একদম ঢাকা আছে, আপনি রাত্রে ঘুমালে ঘর একটা শব্দ হবে, মানে কফটা বুকের ভিতর আপনি বুঝতে পারবেন। ধমনী প্রতিচর, আপনার শরীরে যে ধমনীগুলো আছে এগুলো দেখবেন কেমন মোটা হয়ে গেছে। গলগণ্ড বলতে আপনার কণ্ঠদেশে ডিম্বাকৃতি যে রোগ হয়,
মানে ওই যে পুঁতির মালার মতো গলার ভেতরে দেখবেন চারপাশে কীরকম একটা বোঝা যাবে, গোল 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 ছোটো বড়ো এইভাবে মিলিয়ে এই রোগটা সারা গলায় মিলিয়ে হবে, আর এটা মালার আকারে থাকবে, তাই একে বলা হয় গণ্ডমালা। অস্থিস্থল হচ্ছে শরীরটা মোটা হয়ে যাবে, কিন্তু এতে শ্লেমা প্রধান তো থাকবেই, তার সঙ্গে কিন্তু আপনার ভুঁড়িটাকেও বাড়িয়ে তুলবে। অগ্নিমান্দ হচ্ছে আপনার পায়খানাটা কষে থাকবে আর খিদের ভাবটা থাকবে না। উদরত হচ্ছে আপনার সারা গায়ে চাকা চাকা লাল দাগ, সঙ্গে জ্বর থাকবে, তার সঙ্গে এই দাগগুলোতে চুলকানিও থাকবে। শ্বেতক অর্থাৎ সাদা পায়খানা, সাদা প্রস্রাব এবং চোখের রং সাদা হয়ে যাওয়া, এগুলো কিন্তু কফের থেকে হয়। তো কফের থেকে এছাড়াও কফের কিন্তু নিজস্ব অনেক কিছু আছে, তার প্রমাণ নিয়েই অন্যান্য রোগ কিন্তু আসবে। এই কফের থেকে আমাদের বায়ুপিত্ত কফের বিষয়টা আমি জানি, আমি ভালোভাবে ক্লিয়ার করতে পারলাম না, তবে এরপরের একটা ভিডিওতে শুধু এই বায়ুপিত্ত কফ নিয়ে মেন পয়েন্টগুলো আবার আলোচনা হবে। তো শ্লেমার প্রধান কিংবা বায়ু প্রধান কিংবা পিত্ত প্রধান এই রোগগুলো আমাদের সবার আগে নির্ণয় করে নিয়ে, এই রোগগুলো যদি আমরা সঠিকভাবে নির্ণয় করতে পারি, তবে আমরা জানতে পারবো যে রোগগুলো কি হৃষ্ট অরিষ্ট না জাপ্য, মানে ভালো হবে না ভালো হবে না, ভবিষ্যতের আশা ভগবানের জন্য রেখে দিতে হবে। তো এই সব বিষয় আলোচনা দেখে আমাদের চিকিৎসার মধ্যে আসতে হবে। এই বইটা থেকে আমি বায়ুপিত্ত কফ এই বিষয়টা ক্লিয়ার করতে পারলাম না, তবে আমার কাছে একটা চটি বই আছে, আর চটি বইটা দেখে আপনি চিকিৎসা করে এসেছি। তো এই চটি বইয়ের যে ভাবটা আছে সেই ভাব নিয়ে এরপরের ভিডিওটা আমি আপনাদের জন্য বানাবো। তো এখানে আজকে বায়ুপিত্ত কফ এই তিনটার মূল দিকগুলো আমরা মোটামুটি জানতে পারলাম। তার সঙ্গে এবার একই রোগে কোনটা কীরকম আচরণ করবে সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। তো সবার প্রথম এইখানে আমাদের আলোচনায় থাকছে বায়ু প্রধান রোগসমূহ, মানে আমাদের রোগের মধ্যে যদি বায়ুর প্রাধান্য থাকে তাহলে রোগটা কী টাইপের হবে, তার সঙ্গে এর মধ্যে পিত্ত আর কফটাকেও মিশ্রণ করে দেব। তো সবার প্রথম আমরা একটু শুল নিয়ে আলোচনা করি। শুল হচ্ছে একটা রোগ। প্রকৃতপক্ষে এই শুল শব্দটা এটা কিন্তু কোনো নামকরণের তাৎপর্য বোঝাতে গিয়ে বলা হয়েছে। শুল বলতে আমরা যে কোনো কিছুর আগার যে চিকন ভাগটা, মানে যে কোনো একটা লোহার শলের যে চিকন ভাগ আগাটা একদম সবার আগা, এই জায়গাটাকে বোঝাবো। এবার এইটা কিন্তু আমাদের সূচ, একটা ছোট্ট সূচেরও হতে পারে, আবার বড় রডেরও আগার ভাগটা কিন্তু শুল আমরা বলতে পারি। মোট কথা কাটার ডগা, ছুঁচের আগা, ফালের মাথা, এই অংশগুলোকেই আমরা শুল বলতে পারি। এই শুলের আগায় আরও ক্লিয়ার হয়ে যাবে, শুলের আগায় মাংস গাইথা, এটাকে আগুনে ঝলসায় যে খাইতো, বৈদিক আমলে, রামায়ণ মহাভারতের আমলে এই মাংসটার নাম ছিল শুল্য মাংস। শুল্য মাংস বলতে শুলের মধ্যে দিয়ে যে মাংস করা হতো, এর মানেটা বুঝে নেবেন শুল বলতে কী জিনিস, কোনো কিছুর অগ্রাভাগ। এই শুল শব্দটা বৈদিক শব্দ, কিন্তু ঋগ্বেদের 1/162 সূক্তে দেবতা এবং অদেবতা মানে অসুর এদের হাতে কিন্তু এই শুল থাকতো তাদের নিজস্ব আত্মরক্ষার জন্য। আমাদের দেবের মধ্যে শিব, এই শিব উনিও কিন্তু শুল ধারণ করতেন, তবে ওনার শুলটা ছিল আবার একটু উন্নত টাইপের, 3টা মাথা ছিল, তাই এই শুলটার নাম ছিল ত্রিশূল। অবশ্য আজকের দিনেও উত্তর হিমালয়ের নাগাদের মধ্যে এই শুলের ধারণাটা কিন্তু এখনও জীবিত আছে। তারা কিন্তু তাদের জাতীয় অস্ত্র ধারণ হিসেবে এই ত্রিশূলকে ব্যবহার করা এখনও ধরে রেখেছে এই নিয়মটাকে। সবথেকে বড় কথা হলো শুল তো আমরা এই কাঠের, লোহার এসব জানলাম, আমাদের আত্মীয় স্বজনের যে কথাবার্তা, এই কথাবার্তাও কিন্তু শুলের খোঁচার মতোই অনেক সময় হয়। এই আত্মীয় স্বজনের কথাবার্তা এটাকে যদি সংযত করা না যায়, তবে এই অস্ত্রের শুল কি এক ক্ষতি করবে, তার থেকে বড় ক্ষতি কিন্তু আত্মীয় স্বজন দিয়ে থাকে। সারা জীবন শুলের খোঁচা খেয়ে খেয়ে কখনো আবার এই শুলের খোঁচা সোহাগের হয়,
আদর করে আপনাকে শুলের খোঁচা দিয়ে দেবে কথার মধ্য দিয়ে। তো শুলটাকে একটু ভালো করে বুঝে নেবেন, শুল বলতে কী জিনিস বোঝানো হয়েছে। এটা ভাববাদের গল্প একটু হয়ে গেল। এবার বস্তুমূলক হাজিরা। বস্তুমূলক হাজিরা কি হবে? আপনার প্রবল আমাশা, তার জন্য আপনার সারা শরীরে একটা যন্ত্রণা, এটাও কিন্তু এক ধরনের শুল, ব্যথা। এর জন্য যে যন্ত্রণা হয় সেটা কিন্তু মরণান্তিক হয় না, কিন্তু খুব ব্যথা হয়। ভাববাদ ছেড়ে দিচ্ছি, এবার একটু বইয়ের ভাষায় চলে আসি, সময় খুব সংকীর্ণ হয়ে গেছে। প্রবল আমাশা হলে তার জন্য সমস্ত অন্ত্রেই ক্ষতের সৃষ্টি হয়। এর জন্য যে যন্ত্রণা আসে সেটা মরণান্তিক। এমনি যন্ত্রণাদায়ক আরও শুল রোগ হয়, কিন্তু মূল কারণ যাই হোক, বায়ু, পিত্ত, কফ এই তিনের দোষেই মুখ্যতা এবং গৌণত্ব দোষ থাকবেই। এটাকে বায়ু, পিত্ত, কফ 3 ভাগে ধরার উপায় কি? আপনার শুলে যদি বায়ুর প্রধান থাকে, খাওয়াটা হজম হলেই দেখবেন আপনার পেটে ব্যথা হবে। সন্ধ্যায়, মেঘলা দিনে, বর্ষার দিনে, শীতে এ ব্যথা বাড়বে, আবার কমলেও কুনকুনি একটা ব্যথা দেখবেন শরীরে রয়েই গেছে। আপনার পিছে, বুকে, বস্তিতে এ ব্যথা হতে পারে। সেটা এমন হবে যেন শুলের খোঁচা, আর একটু গরম জল খেলেই কমবে, এবং ওই সব জায়গায় গরম তেল মালিশ করলে অনেকটা উপশম পাওয়া যাবে। এই হচ্ছে বায়ু প্রধান শুল। এবার পিত্ত শুল যদি থাকে, পিত্তের সমস্যায়, এই পিত্তের সমস্যায় শুল হলে এর প্রধান লক্ষণ থাকবে পিপাসা। আপনার সারা শরীরে ঘাম, সারা দেহে যেন একটা আগুনের খোঁচার মতো, আগুনের আঁচ যেরকম আমাদের জ্বালাপোড়া করে, এক ধরনের একটা জ্বালাপোড়া এই দেখা দেবে। দুপুরে, মাঝরাত্রে, শরৎকালে আর খাদ্যগুলো হজম হওয়ার সময় এটা দেখা দেবে। এই ব্যথা কমে শীতে আর ঠান্ডা জল খেলে এবং ঠান্ডায় থাকলে। তো পিত্তের সমস্যায় জ্বালাপোড়াটা থাকছে। আর ফ্লেমা যদি থাকে, এই ফ্লেমা হচ্ছে আমাদের আমাশয় স্থানে এবং আমাশয় রোগে সর্বদা বমি বমি, সবসময় বমি বমি, মাঝে মধ্যেই কাশি, অরুচি, পেটের মধ্যে কীরকম একটা ভারবার বোধ, খিদে না পাওয়া, এই ধরনের। শীতকালে, বসন্তকালে এবং এই সব কাল কিন্তু ফ্লেমার, ভোরবেলাও কিন্তু আমাদের এই ফ্লেমার প্রকোপটা থাকে। আপনার যদি আমশুল থাকে, আমশুল থাকলে পেটের মধ্যে গুড়গুড় আওয়াজ হবে, আবার এই আওয়াজটা কোনো সময় কুনকুনো হতে পারে। বমির ভাবটা একরকম থাকবেই কম বেশি। বিশেষ করে মলমূত্রের বেগের সময় একটু কুনকুনানি অনুভূতি হবে শরীরে। এছাড়াও এইটা হলে মনে আসতে থাকবে যে বোধহয় একটু গলে গেল, মাঝে মধ্যেই যেন মনে হয় একটু পুচ করে বেরিয়ে গেল পায়খানা। তো অনেক সময় এটা বেরিয়েও কিন্তু যায়, এটা বাস্তব, কেননা আমার সঙ্গে একবার ছোটোবেলায় হয়েছিল। দ্বন্দ্বশুল বা ব্যাপ্পায় শুল। এই ব্যাপ্পায় শুলে কষ্ট বেশি। বুকে, পাজরায়, পিঠে, নাভির চারপাশে খোঁচা এবং বাত স্লৈমিক হয়, না হয় জ্বালা, আর একটা খাই খাই ভাব থাকে, অর্থাৎ বাত, পিত্ত দুইটা কুপিত হলে এটাকে দ্বন্দ্বশুল বলা হবে। আর দ্বিতীয়টাতে থাকে অল্প অল্প জ্বর। পরিণামশুল বলতে এটা একাকী কোনো সময় আসবে না, এটা কোনো সময় আপনার বায়ুকে রাখবে, কোনো সময় পিত্তকে রাখবে, আবার কোনো সময় স্লেমাকে প্রধান হিসেবে ধরে এই শুলটা আসবে। এইটা যদি হয় সারানো দুষ্কর, তবে কখনো ঠান্ডা গরম, আবার কখনো বমি করলে শান্তি হয়, আবার কখনো বমি আটকে যায়। যে সময় থেকে এটা হবে আর বমি করলে আরাম হবে, তখন বুঝতে হবে যে এটার পরিমাণ নেই, এটা আবার অন্নদ্রব শুল হয়ে গেছে। এটা দেখা দিলে পথ্যই করুন আর কুপথ্যই করুন বা উপবাসেই থাকুন, দেহের মধ্যে শান্তি কোনোভাবেই আর ফিরবে না। কিছু সময়ের জন্য শান্তি আসলেও কেবলমাত্র বমি করার পরেই এই শান্তিটা কিছুক্ষণের জন্য বজায় থাকবে। এই শুলের হৃষ্ট অরিষ্ট লক্ষণ দেহের মাংস কমে গেলে, অগ্নিবল চলে গেলে, তাহলেই একমাত্র এটা হৃষ্ট লক্ষণে আসবে। তো বন্ধুরা, এর পরের দিনের ভিডিওটা ভালো করে বানাবো। আজকের ভিডিওটা খুবই খারাপ আর খুবই বাজে হয়েছে, বলার আর কিছু ভাষা নেই। তো ঠিক আছে, পাশে থাকার জন্য অনেক 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 ধন্যবাদ। এর পরেরটা চেষ্টা করব আমি ভালো করে আরও গুড করে আপনাদের দেওয়ার জন্য। টাটা।